আসসালামু আলাইকুম। আসন্ন প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার পরীক্ষার্থীরা, আপনাদের জন্য দারুণ সুখবর হলো, আজ থেকে পরীক্ষার আগ পর্যন্ত আমি আপনাদের সামনে গণিতের অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা নিয়ে আসবো। আমার বিশ্বাস, আপনারা যদি আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখেন, আমি বিশ্বাস করি আপনাদের পরীক্ষার জন্য দারুণ একটি প্রস্তুতি হবে ইনশাআল্লাহ। তো আসেন, আজ আপনাদের সামনে আলোচনা করব গণিতের অধ্যায় সংখ্যার ধারণা, যা প্রাইমারি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তো আসলে আমরা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নের সমাধান দেখি। তারপরে 1 নম্বর প্রশ্নটি লেখা হয়েছে, একটি সংখ্যা 301 হতে যত বড় 381 হতে তত ছোট সংখ্যাটি কত? প্রায় চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি দেখা যায়। এক্ষেত্রে আপনারা খেয়াল করবেন, যখনই প্রশ্নের মধ্যে কোনো একটি সংখ্যা কোনো একটা সংখ্যা হতে যত বড়, আবার অন্য একটি সংখ্যা হতে ঠিক ততটাই ছোট, অর্থাৎ প্রশ্নের মধ্যে যত বড় তত ছোট, এই ভাষাটি থাকলেই আপনার কাছে যখন সংখ্যাটি যাবে, আপনার কৌশল হবে প্রশ্নে লেখা দুইটি সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ করবেন, তাহলেই কাঙ্ক্ষিত সংখ্যাটি আসবে। তাহলে এক্ষেত্রে আমরা নিশ্চয় প্রশ্নে লেখা একটি সংখ্যা 301 যোগ 381। আমি আবারও বলছি, যখনই প্রশ্নের মধ্যে একটি সংখ্যা কোনো একটি সংখ্যা হতে যত বড় আরেকটি সংখ্যা হতে তত ছোট, অর্থাৎ প্রশ্নের মধ্যে ছোট বড়, কখনো ছোট শব্দটা আগে বলবে, কখনো বড় শব্দটি আগে বলবে, এই যত ছোট তত বড় এই ভাষাটি থাকলেই সংখ্যাটি ইকুয়াল প্রশ্নে লেখা দুইটি সংখ্যার সমষ্টি ভাগ 2। তাহলে আমরা 301 এবং 381 নিশ্চয় যোগ করলে পাবো 286 ভাগ 2। আমরা নিশ্চয় বলতে পারি কাঙ্ক্ষিত উত্তর বা কাঙ্ক্ষিত সংখ্যাটি হবে 341। আসেন প্রশ্ন নম্বর 2 খেয়াল করি। 2 নম্বর প্রশ্ন লিখেছি, একটি সংখ্যা 560 থেকে যত কম 380 হতে তার 3.5 গুণ বেশি সংখ্যাটি কত? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সাধারণত চাকরি পরীক্ষায় আগে দেখা যেত এই 1 নম্বর প্রশ্নের মতো প্রশ্নই আসতে। তো আমার ধারণা এখন থেকে প্রশ্নের মান পরিবর্তনে এই 2 নম্বর প্রশ্নটি আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। তাহলে এক্ষেত্রে লক্ষণীয় হলো, প্রশ্নের মধ্যে যত কম তত বড় বা বেশি এ শব্দটি আছে, তবে এই বড় বা ছোট কোনো একটা জায়গায় খেয়াল করবেন এই গুণ হিসাবটি চলে আসবে। যেমন এখানে বলেছে 3.5 গুণ। আমি আবারও বলছি, প্রশ্নের মধ্যে যত বড় তত ছোট এই কথাটি থাকবে, যদি ছোট বা বড় কোনো একটি কথাকে একটি গুণের হিসাব দ্বারা প্রকাশ করবে। যখনই ছোট বড় কোন একটি কথাকে গুণ হিসাব দ্বারা প্রকাশ করবে, তখন আমাদের নিয়মটি সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ 1 নম্বরে যেমন আমরা দুইটা সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ করেছি, এক্ষেত্রে আপনাদের প্রথম কাজ হবে উল্লেখিত সংখ্যা দুটির পার্থক্যটি আগে বের করবেন। অর্থাৎ একটি সংখ্যা আছে 560 আর একটি সংখ্যা আছে 380। আপনার দায়িত্ব হবে প্রশ্নে লেখা দুইটি সংখ্যার পার্থক্যটি আগে বের করা। তো 560 থেকে 380 বিয়োগ করলে নিশ্চয়ই আমরা পাবো 180। এরপর খেয়াল রাখবেন, এই পার্থক্য যাই আসবে, 180 হোক বা যে সংখ্যাটিই হোক, তাকে সর্বসময় প্রশ্নের মধ্যে যত গুণ উল্লেখ আছে, আমি আবারও বলছি, এই পার্থক্যটি যা আসবে তাকে আপনারা প্রশ্নের মধ্যে যত গুণ উল্লেখ থাকবে ওই সংখ্যা হতে, অর্থাৎ 3 গুণ বললে 3 হতে 1 বেশি দ্বারা ভাগ করবেন। কখন যদি বলে 5 গুণ, তাহলে আপনি 5-এর চেয়ে 1 বেশি অর্থাৎ 6 দ্বারা ভাগ করবেন। তো এক্ষেত্রে উল্লেখ আছে 3.5 গুণ, অর্থাৎ আপনি তার চেয়ে 1 বেশি বলতে 4.5 দ্বারা ভাগ করবেন। এই যে আমি লিখলাম 180 ভাগ 4.5 বা 4.5, এক্ষেত্রে আপনার নিশ্চয়ই ওই ভাগফলটি লাগবে। আর আপনি যদি এটা দেখে ভাগ করতে পারেন উত্তম, অন্যথায় 180 ভাগ 4.5 আপনি এভাবে লিখে নিশ্চয় দশমিক উঠাইলে উপরে একটা 1 এবং 5-এর জন্য একটা 0, 5 দুগুণে 10, 5 9 45, 9 দুগুণে 18, অর্থাৎ এই যে ভাগফল হলো 40। এটা যে কোনো উপায়ে আপনার ভাগফলটি লাগবে। এই ভাগফল পাওয়ার পর আমার পরামর্শ থাকবে, এই প্রশ্নের মধ্যে যে দুটি সংখ্যা উল্লেখ ছিল তার ভিতর যে সংখ্যাটির সাথে গুণ শব্দটা নাই, শুধুমাত্র যত বড় বা যত ছোট। আমি আবারও বলছি, ভাগফলটি পাওয়ার পর
প্রশ্নের মধ্যে যে দুইটি সংখ্যা উল্লেখ ছিল তার ভিতর যে সংখ্যাটির সাথে গুণের হিসাব নাই, শুধুমাত্র ছোট বা বড় উল্লেখ করবে, সেই সংখ্যাটি থেকে আমরা উত্তর বাছাই করব। তাহলে দেখেন এখানে লেখা আছে 560 থেকে যত কম, তাই উত্তর বের করতে আমরা ব্যবহার করব 560। আর এই 560 থেকে যত কম লেখা আছে তাই চিহ্নটা দিবেন বিয়োগ। যদি লেখা থাকতো 560 থেকে যত বড় বা বেশি, তাহলে চিহ্নটি ব্যবহার করবেন যোগ। তাহলে কম থাকলে বিয়োগ, বেশি থাকলে যোগ। আর এই যত বলতে সবসময় ভাগফলটি বসাই দিবেন। তাহলে 560 থেকে 40 বিয়োগ করলে সঠিক উত্তর হবে 520। আশা করি বুঝতে পেরেছি। তো আসলে এভাবে আমরা প্রশ্ন নাম্বার 3 যদি খেয়াল করি, 3 নাম্বার প্রশ্ন, এখানে লেখা আছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত? প্রায় চাকরি পরীক্ষায় এই ভাষাটা দেখা যায়, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 বা 99 বা কোন একটি সংখ্যা দিয়ে আমাদের কাছে চাই বড় সংখ্যাটি কত, অথবা চাইতে পারে ছোট সংখ্যাটি কত। আপনি একটা কথা মনে রাখবেন, যে কোনো জায়গার দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ওই সংখ্যা দুইটির যোগফলের সমান। আমি আবারও বলছি, যে কোনো জায়গা থেকে পরপর দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর সর্বসময় মূল সংখ্যা দুইটির যোগফলের সমান হয়। তাহলে প্রশ্ন কখনো বলবে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199, কখনো বলতে পারে দুটি ক্রমিক সংখ্যার সমষ্টি 199। তাহলে দুইটি ক্রমিক সংখ্যার সমষ্টি 199 অথবা দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199, কথা কিন্তু একই। আর এই দুইটার মধ্যে কোনো একটা তথ্য দিয়ে যদি আপনার কাছে বড় সংখ্যাটি বা ছোট সংখ্যাটি চাই, সেক্ষেত্রে এই প্রশ্নে চেয়েছে বড় সংখ্যাটি, মনে রাখবেন বড় সংখ্যাটি ইকুয়াল ওই দুইটি ক্রমিক সংখ্যার সমষ্টি বা তাদের বর্গের অন্তর যোগ 1 ভাগ 2। তাহলে যদি বড় সংখ্যাটি চাই তাহলে এই দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, অথবা যদি দুইটা ক্রমিক সংখ্যার সমষ্টি দেওয়া থাকে তার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করবেন। 199 যোগ 1 নিশ্চয় 200, তাকে 2 দিয়ে ভাগ করলে এই যে আমরা পেয়ে গেলাম বড় সংখ্যাটি 100। এক্ষেত্রে নিশ্চয় ছোট সংখ্যাটিও চাইতে পারে, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র এই দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর অথবা যোগফল থেকে 1 বিয়োগ করে বিয়োগফলকে 2 দ্বারা ভাগ করবেন, তাহলে পেয়ে যাবেন ছোট সংখ্যাটি। তো খেয়াল করি আমরা প্রশ্ন নাম্বার 4 যদি দেখি, 4 নাম্বার প্রশ্ন, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটির মান পূর্বাপেক্ষা 36 বৃদ্ধি পায়, সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত? আমরা যদি লিখতে যাই নিশ্চয় লিখিত রূপে সমাধান করা যাবে, তবে এই প্রশ্নটা প্রায় চাকরির পরীক্ষায় যেহেতু দেখা যায় তাই খুব খেয়াল করে শিখে রাখেন। আমি এখানে লিখেছি 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটির মান পূর্বাপেক্ষা 36 বেশি পায়। প্রশ্নে বলতে পারে পূর্বাপেক্ষা 36 হ্রাস পায়, কখনো বলতে পারে সংখ্যাটি তার পূর্বাপেক্ষা 54 বৃদ্ধি পায় অথবা 27 হ্রাস পায়। শেষ কথা আপনার কাছে জিজ্ঞাসা করবে সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত। খেয়াল রাখেন পরামর্শটি, এই ভাষার যত প্রশ্ন আসবে অর্থাৎ 2 অঙ্কের যে কোনো সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে নিশ্চয় সংখ্যাটি পূর্বেরটা থেকে কখনো বেশি হবে, কখনো কম হবে। আর আপনার ওই প্রশ্নকর্তা নিশ্চয় জানাই দেবে সংখ্যাটি তার পূর্বের সংখ্যা হতে এত বেশি হয়েছে বা হ্রাস পেয়েছে। সর্বশেষ যখন জিজ্ঞাসা করবে সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত, আপনি বিস্তারিত লেখালেখি না করে শুধুমাত্র প্রশ্নে যত বৃদ্ধি বা হ্রাস, আমি আবারও বলছি যত বৃদ্ধি বলবে বা যত হ্রাস বলবে সেই সংখ্যাটি নিয়ে তাকে 9 দ্বারা ভাগ করবেন। এই ভাগফল যা হবে তাই আপনি বলবেন সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য, অর্থাৎ আমরা বলবো এই প্রশ্নের সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য হলো 4। খেয়াল করেন এই ক্ষেত্রে এই যে 36 লেখা ছিল, যদি এটা 36 না বলে বলতো 54 বৃদ্ধি পায় এবং জিজ্ঞাসা করতো সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত, তখন আপনি এই অবস্থায় লিখবেন 54 এবং তাকে ভাগ করবেন 9 দ্বারা। এই যে ভাগফল হচ্ছে 6, তাহলে এই ক্ষেত্রে আমরা সঠিক উত্তর বলবো সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য হবে 6।
আশা করি বুঝতে পেরেছেন। আসুন প্রশ্ন নাম্বার 5 দেখি। এখানে লেখা আছে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 15 হলে, খুব খেয়াল করে আপনাদের একটা কথা খেয়াল রাখতে হবে, গণিত মানেই যে লেখালেখি, এটা যদিও সত্য, লিখলেই গণিতের সমাধান পাওয়া যায়, তবে আমি মনে করি চাকরির পরীক্ষায়, বিশেষ করে এমসিকিউ পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে চান, ভালো ফলাফল আনতে চান, তাহলে সব গণিত আসলে লেখার চেষ্টা না করাটাই উত্তম। এমন অনেক গণিত আছে যেগুলো আপনি লেখার চেয়ে যদি একটু মানসিক শক্তি প্রয়োগ করেন, অর্থাৎ আপনি কৌশলী হন, আবার মনে হয় অনেক ক্ষেত্রেই আপনি অল্প সময়ের মধ্যে সমাধানটি করতে পারবেন। ঠিক অনুরূপ ভাবে আমরা চিন্তা করতে পারি, তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 15 হলে সংখ্যা তিনটির গুণফল কত? প্রশ্নকর্তা আপনাকে স্পষ্টভাবে তথ্য জানিয়েছে তিনটি ক্রমিক সংখ্যা আছে এবং তাদের যোগফল 15। আপনি নিশ্চয় লিখতে পারেন, ধরি প্রথম সংখ্যাটি এক্স, দ্বিতীয় সংখ্যাটি এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু। সত্য, এটা সবাই পারবে, তবে আমি বলবো আপনি একটু খোঁজ করেন, মাথা দিয়ে কাজ করেন। পরপর তিনটা ক্রমিক সংখ্যা এমন নিশ্চয় আছে যাদের যোগফল হবে 15। আপনি যদি একটু চিন্তা করেন নিশ্চয় সংখ্যা তিনটে খুঁজে পাবেন। এই চিন্তা করতে পারলে যেমন আপনি ভাববেন এভাবে, হয়তো বা দেখি তো 3, 4, 5, নিশ্চয় পরপর তিনটা ক্রমিক সংখ্যা। লিখে প্রয়োজনে আপনি মনে মনে যোগ করে দেখেন, 4, 3, 7 আর 5 নিশ্চয় 12, কিন্তু প্রশ্ন বলছে 15। দেখেন আপনি যে তিনটি সংখ্যা এইভাবে ধরে নিলেন হঠাৎ করে, তার যোগফল কিন্তু প্রশ্নে লেখা যোগফলের চেয়ে কম। তাহলে আপনার বোঝা উচিত যে সংখ্যাগুলো আসলে এই তিনটা না, এটা যেহেতু কম হচ্ছে তাহলে আরেকটু বড়। এইভাবে 4, 5, 6, দেখেন 4, 5, 6 যোগ করলে নিশ্চয় হয় 15। এভাবে যদি আপনি নিশ্চিত হতে পারেন সংখ্যা তিনটি আসলে কি, তাহলে এদের গুণফল, ভাগফল যে যেভাবেই বলুক নিশ্চয় বের করতে পারবেন। আরো একটি উপায় শিখে রাখেন, যদি সমষ্টি দেওয়া থাকে, এটা কয়টা সংখ্যার সমষ্টি? তিনটি, তাহলে এই সমষ্টিকে 3 দিয়ে ভাগ করবেন। এই যে ভাগফল হচ্ছে 5, এবং মনে রাখবেন সংখ্যাগুলো যদি ক্রমিক হয় তাহলে তাদের গড় অবস্থান করে মাঝখানে। এখন এই যোগফল তিনটি সংখ্যার সমষ্টি বাই 3, অর্থাৎ গড়ের যে সূত্র আপনারা জানেন, গড় ইকুয়াল রাশিগুলোর সমষ্টি বাই রাশির সংখ্যা। তাহলে 15কে যখন 3 দিয়ে ভাগ করেছি, যে ফলাফল 5, এটার নামে নিশ্চয়ই গড়। কয়টা সংখ্যার গড়? 3টা। আমি জোর দিয়ে বলছি যে কোনো জায়গা থেকে পরপর যতগুলো ক্রমিক সংখ্যাই হোক না কেন, তাদের গড় অবস্থান করে মাঝখানে। এই তিনটা সংখ্যার মধ্যে মাঝখানের সংখ্যা নিশ্চয় দ্বিতীয়টি, এটাই হবে 5, তাহলে তার আগেরটা নিশ্চয় 4, পরেরটা হবে 6। এই আমাদের সেই কাঙ্ক্ষিত তিনটি সংখ্যা যার সমষ্টি হলো 15। প্রশ্ন বলছে এদের গুণফলটি কত, তো নিশ্চয় আপনি গুণ করে দিবেন। এই যে 4, 5, 20, 20 গুণ 6 নিশ্চয় 120। আসলে আমরা পরবর্তী প্রশ্ন অর্থাৎ 6 নম্বর প্রশ্নটি দেখি। লেখা আছে 72 সংখ্যাটির মোট ভাজক সংখ্যা আছে কতটি? আপনার নিশ্চয় ধারণা আছে যে ভাজক সংখ্যা আসলে কি। যে সংখ্যা দ্বারা কোন সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য করা যায় তাকে আসলে বলা হয় ভাজক সংখ্যা। এই যে জিজ্ঞাসা করেছে 72 সংখ্যাটির ভাজক সংখ্যা আছে কতটি, এটা দ্বারা আসলে আপনার কাছে চাওয়া হয়েছে এই 72 সংখ্যাটিকে মোট কতগুলো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়। খেয়াল রাখেন, যে কোনো সংখ্যার ভাজক সংখ্যা কতটি এটা চাইলে আপনি ওই সংখ্যাটিকে এভাবে মৌলিক উৎপাদক অর্থাৎ মৌলিক সংখ্যা দ্বারা ভাঙতে শুরু করবেন। 72কে নিশ্চয়ই 2 দ্বারা ভাগ করতে পারবেন, 34 আবার 2 দ্বারা ভাগ করা যাবে, তাহলে 18, আবার তাকে 2 দিয়ে ভাগ করেন পাবেন 9, 9কে আবার 3 দিয়ে ভাগ করলে পাবেন 3 থেকে 9। তাহলে সংখ্যাটি যত ছোট হোক বা বড় হোক, ওই সংখ্যাটিকে আপনি এইভাবে শুধুমাত্র মৌলিক সংখ্যা দ্বারা যতবার ভাগ করা যায় ভাগ করতে থাকবেন। সর্বশেষ একটি মৌলিক সংখ্যা আসার পর আপনি থেমে এবার আপনার কৌশলটা একটু খেয়াল করতে হবে। দেখেন এখানে কি পেয়েছেন? 2, গণনা করবেন 2 এখানে মোট কতবার? 1, 2, 3। খেয়াল রাখেন এই জায়গায় প্রত্যেকটি সংখ্যার কাছে আসবেন, ওই সংখ্যাটি যতবার এখানে অবস্থান করবে তার চেয়ে 1 বেশি। 1, 2, 3 বার আছে 2, তো 3 বারের চেয়ে 1 বেশি, এই জন্য আপনি লিখবেন একটা 4। 2 এর কাজ শেষ। এর সাথে যদি আরো সংখ্যা থাকে তাহলে একটা গুণ চিহ্ন দিবেন। এরপর দেখেন আছে 3, 3 আছে কয়বার? 1 বার, 2 বার, তো 1 বার 2 বার, এটার চেয়ে যত বার আছে তার চেয়ে 1 বেশি, তো 2 বারের চেয়ে 1 বেশি মানে নিশ্চয়ই 3। 4 এর সাথে 3 গুণ করলে আমরা ফলাফল পেয়েছি 12টি। আপনি নির্দ্বিধায় বলবেন
72 সংখ্যাটির ভাজক সংখ্যা আছে 12টি। সাধারণত পরীক্ষা এটাই আসে, তবে ছোট্ট একটা কথা জুড়ে দিতে পারে, ছোট্ট একটা শব্দ খেয়াল রাখবেন। যদি জিজ্ঞাসা করে 72 সংখ্যাটির প্রকৃত ভাজক সংখ্যা আছে কতটি, মনে রাখবেন যে কোনো সংখ্যার ভাজক সংখ্যা যতটি হবে তার প্রকৃত ভাজক সংখ্যা ওই ভাজক সংখ্যার তুলনায় 2টি কম হবে। এখন যদি বলেন কেন 2টি কম হবে, আমরা জানি 1 এবং ওই সংখ্যাটি কখনো কারো প্রকৃত ভাজক সংখ্যা না। অর্থাৎ আমরা এই যে 72-এর ভাজক সংখ্যা বের করেছি 12টি, এই 12টির মধ্যে নিশ্চয় একটা সংখ্যা আছে 1 এবং একটি সংখ্যা আছে 72, কিন্তু প্রকৃত ভাজক সংখ্যা বলতে 1 এবং ওই সংখ্যাটি ব্যতীত অন্য যে সংখ্যাগুলো দ্বারা সে নিঃশেষে বিভাজ্য হয় তাদেরকে বোঝায়। তাহলে এই 12-র মধ্যে 1 আছে 72 আছে, তার মানে এই দুইটা সংখ্যা বাদ দিলে অর্থাৎ 12 থেকে 2 বিয়োগ করলে যে 10টি পাবেন, এই 10টি হচ্ছে প্রকৃত ভাজক সংখ্যা, আর এই 12টির নাম হচ্ছে সরাসরি ভাজক সংখ্যা। তো আশা করি এই প্রশ্নের সমাধানটি বুঝেছি। আসলে আমরা পরবর্তী প্রশ্নগুলো দেখি। খেয়াল করেন আমাদের পরবর্তী প্রশ্নটি লেখা আছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। অঙ্ক দুইটির যোগফল 12 হলে সংখ্যাটি কত? আবার পরামর্শ থাকবে আপনাদের জন্য, এই যে প্রশ্নের মধ্যে শর্ত জুড়ে দেবে এবং সেই প্রশ্নে যখন আপনি অপশন দেখতে পাবেন তাদের সমাধানটি আপনি ওই অপশনের কাছে যে শুদ্ধি পরীক্ষার সাহায্যে সমাধানটি করার চেষ্টা করবেন। আপনার এই প্রশ্ন বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। আপনাদের একটু আগে একটা কৌশলের কথা বলেছি, যখনই 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে এত বৃদ্ধি পায় বা এত হ্রাস পায়, সেই সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য আপনি খুব সহজে জানতে পারবেন যদি যত বৃদ্ধি বা হ্রাস এটা উল্লেখ থাকে তাকে 9 দিয়ে ভাগ করেন। তাহলে এই ক্ষেত্রে বলা হয়েছে 54 বৃদ্ধি পায়। 54কে আপনি যদি 9 দ্বারা ভাগ করেন, দেখেন ভাগ হচ্ছে 6 9 54, এটা আপনি নিশ্চিত হতে পারেন তাহলে কাঙ্ক্ষিত যে সংখ্যাটি আপনার উত্তর হবে তার সেই দুইটা অঙ্কের পার্থক্য অবশ্যই 6 হতে হবে। এই কৌশল আপনার জানা থাকলে দেখেন এটার অঙ্কদ্বয়ের পার্থক্য 2, আপনি নিশ্চিত এর সাথে বাকি আলোচনা না করেই বলবেন এটা উত্তর হতে পারে না। আমি আবারও বলছি, যখনই 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময় করবে পূর্বের সংখ্যা হতে বর্তমান সংখ্যাটির একটা ব্যবধান অর্থাৎ হ্রাস বৃদ্ধি আসবে, এই হ্রাস বা বৃদ্ধি যা থাকবে তাকে যদি আপনি 9 দিয়ে ভাগ করেন তাহলে ভাগফলটি হবে প্রকৃত সংখ্যার অঙ্কদ্বয়ের পার্থক্যের সমান। তাই 54কে আমি যখন 9 দ্বারা ভাগ করি ভাগফল হয় 6, তাহলে কাঙ্ক্ষিত সংখ্যাটি নিশ্চয়ই এমন কেউ হবে যার অঙ্কদ্বয়ের পার্থক্য হবে 6। এটাও সম্ভব না, এটাও সম্ভব না। দেখেন এখানে 3 আর 9 এটার পার্থক্য 6, আবার 93 যার 9 এবং 3 এর পার্থক্য কিন্তু 6। এবার আমি শুধুমাত্র এই 54 বৃদ্ধি থেকে নিশ্চিত হতে পারি উত্তরটা হয় গ হবে অথবা ঘ হবে। এখন প্রশ্ন হচ্ছে গ না ঘ, উত্তর তো একটা হবে, এই একটা আপনি নিশ্চিত হবেন কিভাবে? প্রশ্ন আপনাকে স্পষ্ট বলছে এই বিনিময়ের ফলে, স্থান বিনিময়ের ফলে যে সংখ্যাটি হয় তা 54 বৃদ্ধি পায়। আচ্ছা, সংখ্যাটি যদি 39 হয় এটা বিনিময় করলে কত হবে? নিশ্চয়ই 93। আচ্ছা, 39 হলো 93, বরং তো সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে? নিশ্চয় বৃদ্ধি, তাহলে অবশ্যই এইটা সত্য। কিন্তু এখানে যদি আপনি সংখ্যাটি 93 ধরেন, স্থান বিনিময় করলে কিন্তু হবে 39। তো যদিও তাদের পার্থক্য 54, কিন্তু 93কে স্থান বিনিময় করলে হবে 39। এটা কিন্তু আপনি বলবেন না যে বিনিময় করার পর সংখ্যাটি বৃদ্ধি পেয়েছে, আপনি বলবেন যে সংখ্যাটি হ্রাস পেয়েছে। তাহলে আরো একটা সংখ্যা শর্ত ছিল, সংখ্যাটির অঙ্কদ্বয়ের যোগফল ছিল 12, নিশ্চয় 3 এবং 9 এর যোগফল 12। আমরা অবশ্যই এভাবে বাছাই করতে পারি। এই প্রশ্নের সঠিক উত্তর গ। দেখেন আরো একটি প্রশ্ন লেখা হয়েছে, যেখানে লেখা আছে কোন একটি সংখ্যার অর্ধেকের সাথে, খুব খেয়াল করে, কোন একটি সংখ্যা মানে নিশ্চয় একটা সংখ্যা আছে যার অর্ধেকের সাথে 6 যোগ করলে যে উত্তর পাওয়া যায়। 6 যোগ করলে যে উত্তর পাওয়া যায় বলতে নিশ্চয় একটা যোগফল পাওয়া যায়। সংখ্যাটির দ্বিগুণ থেকে 21 বিয়োগ করলে একই ফল পাওয়া যায়। জিজ্ঞাসা করছে সেই সংখ্যাটি কত?
তো নিশ্চয়ই আপনার এই চারটা অপশনের মধ্যে সেই সংখ্যাটি কোনো এক জায়গায় আছে। এক্ষেত্রে আপনি স্বাভাবিকভাবে ক নাম্বারের কাছে আসবেন এবং ওই প্রশ্নের শর্তগুলো ক এর সাথে আলোচনা করবেন। তো আসেন আমরা ক কে উত্তর মনে করে 18 উত্তর কিনা চিন্তা করব কিভাবে। কোন একটি সংখ্যার অর্ধেকের সাথে আমার কাঙ্ক্ষিত সংখ্যাটি যদি হয় 18, তার অর্ধেক কত? নিশ্চয় 9। প্রশ্ন বলছে অর্ধেকের সাথে 6 যোগ করলে, নিশ্চয় যোগ করলে আমরা দেখি যে 15 হয়, যে উত্তর হয় বলতে 15 হয়। এবার বলছে সংখ্যাটির দ্বিগুণ থেকে, ফেরত আসলে আমাদের সংখ্যাটি কত? 18। তাহলে 18 দ্বিগুণ থেকে মানে 36 থেকে 21 বিয়োগ করলে, নিশ্চয় 21 বিয়োগ করেন। 36 থেকে 21 বিয়োগ করলে নিশ্চয় 15 হয়। প্রশ্ন বলছে 21 বিয়োগ করলে একই সংখ্যা হয়। এই যে আগেও 15, এখনো 15, তাহলে নিশ্চয় আমরা প্রথম অপশন থেকেই পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত সংখ্যাটি ছিল 18। আশা করি এটা বুঝেছি। আসলে আমরা পরবর্তী প্রশ্নগুলো দেখি। আসলে এই দুটি প্রশ্ন অর্থাৎ 9 এবং 10 নম্বর প্রশ্নের মধ্যে আমরা আগে 10 নম্বর প্রশ্নের সমাধানটি দেখি। খেয়াল করেন 10 নম্বর প্রশ্নটি লেখা আছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদ্বয়ের গুণফল দ্বারা সংখ্যাটিকে ভাগ করলে ভাগফল হয় 3। সংখ্যাটির সাথে 18 যোগ করলে সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করে সংখ্যাটি নিচের কোনটি? আমার মনে হয় এই ভাষার প্রশ্নটি সংখ্যার ধারণা থেকে চাকরি পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমার পরামর্শ থাকবে যখনই প্রশ্নের মধ্যে এইভাবে শর্ত জুড়ে জুড়ে দেবে এমন প্রশ্নের সমাধানে আপনারা কখনোই লেখার রূপটা চিন্তা করবেন না, অন্তত এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে আমার কৌশল বা পরামর্শ আপনাদের জন্য, প্রশ্নের মধ্যে যখনই শর্ত জুড়ে দেওয়া থাকবে আপনি নিশ্চিত হবেন আমাদের সেই অপশনটি সঠিক উত্তর হবে যে প্রশ্নে লেখা প্রত্যেকটি শর্তকে সঠিক হিসাবে গ্রহণ করবে। তাহলে আসলে আমরা প্রশ্ন পড়ি এবং বোঝার চেষ্টা করি এখানে আসলে শর্তটা কি। এই যে বলেছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার, আমার চোখের প্রথম শর্তই কিন্তু সংখ্যাটি হতে হবে 2 অঙ্ক বিশিষ্ট। তাহলে আপনি নিশ্চয়ই 4টা অপশন থেকে সেই অপশনটির সাথে আলোচনা করবেন যে অপশনটিতে সংখ্যাটির মধ্যে 2টা অঙ্ক আছে। খেয়াল করেন ক, খ, গ, ঘ, আমরা একটা বার তাকাইলে 1 সেকেন্ডের মধ্যে নিশ্চয় দেখতে পারি প্রত্যেকটা সংখ্যায় অঙ্ক আছে 2টি। তাহলে আমি বলবো এই 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এই শর্তটিতে আমাদের 4টা অপশনে বলছে আমার দ্বারা এটা সম্ভব, অর্থাৎ এই 4টা অপশনে উত্তর হওয়ার দৌড়ে আছে। এবং 4টা তো আর নিশ্চয় সত্য উত্তর না, তখন আপনি পরবর্তী শর্তের কাছে যাবেন। দেখেন পরের শর্তটি বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের গুণফল দ্বারা, নিশ্চয় আমরা আমাদের আলোচনা কয়ের কাছে নিয়ে আসবো। ক নাম্বার প্রশ্নের সংখ্যাটি কত? 12। তার অঙ্কদ্বয় কি কি আছে? 1 আর 2। প্রশ্নের ভাষায় এদের গুণফল দ্বারা, নিশ্চয় আপনি চিন্তা করবেন 1 গুণ 2, 2 অঙ্কের 2 গুণফল দ্বারা, অর্থাৎ 2 দ্বারা সংখ্যাটিকে, সংখ্যাটি কত আমাদের? 12, সংখ্যাটিকে ভাগ করলে ভাগফল হয় 3। প্রশ্ন বলছে এমন একটি সংখ্যা আছে যার অঙ্কদ্বয়ের গুণফল দ্বারা ওই সংখ্যাটিকে ভাগ করলে ভাগফল হবে 3। তো আমরা তো দেখি 12 অঙ্কদ্বয় 1 আর 2 গুণ করলে 2 অঙ্কের 2, 2 দ্বারা ওই সংখ্যাটি অর্থাৎ 12কে ভাগ করলে আমরা যে দেখি 3 হয় না, এখন প্রশ্ন হতে পারে 6 হয়। আমি বলবো কত হয় দেখার দরকার নাই, প্রশ্ন বলছে 3 হয়। যদি 3 হয় তাহলে আপনি বলবেন এটা উত্তর হওয়ার যোগ্য, না হলে উত্তর হওয়ার যোগ্য না। যেহেতু এটা ফেল করেছে এই শর্ত পূরণ করতে, আমরা বলবো ক আমাদের উত্তর হওয়ার অযোগ্য। আসেন পরবর্তী অপশনটি দেখি 32। সংখ্যাটি যখন 32, তার একটা অঙ্ক 3 একটা 2, নিশ্চয় তার গুণফল অর্থাৎ 3 গুণ 2 নিশ্চয় 6। আচ্ছা ভাবেন তো 6 দ্বারা 32 ভাগ করলে কি আদৌ 3 হয়? নিশ্চয় না। তাহলে এটিও আমাদের সঠিক উত্তর হওয়ার যোগ্য নয়। 24 যখন সংখ্যা, একটা অঙ্ক 2 একটা 4, এই যে 2 গুণ 4 নিশ্চয় গুণফল 8। এই গুণফল দ্বারা মানে 8 দ্বারা সংখ্যাটিকে অর্থাৎ 24কে ভাগ করলে কত হয়? নিশ্চয় 3 এটা 24। আমাদের প্রশ্ন বলছে 3 হয়, এটা হয়েছে 3, তারপরে আমরা বলবো এটা দ্বিতীয় শর্তটিও পূরণ করেছে, তারপরে এটা উত্তর হওয়ার দৌড়ে থাকলো। কিন্তু চলে আসেন ঘ নম্বর অপশন 42, যার অঙ্ক তো একটা 4 একটা 2, গুণফল নিশ্চয় 4 দুগুণে 8। আপনি যদি 8 দ্বারা 42 ভাগ করেন আদৌ কি 3 হবে? নিশ্চয় না। তাহলে এটা কিন্তু এই শর্ত ফেল। খেয়াল করে দেখেন
4টা অপশনের মধ্যে 3টা অপশনে বলছে আমার দ্বারা এই শর্ত মানার সুযোগ নেই। একটা মাত্র অপশন আপনি পেয়েছেন যে এখনো বলছে আমি রাজি। তাহলে আমি বলবো এই প্রশ্নের বাকি অংশটি না পড়ে পরীক্ষার হলে বসে আপনি বলবেন আমাদের সঠিক উত্তর এই 24। তবে এখন আপনি চাইলেই বাকি শর্তটি মিলাই দেখেন। প্রশ্ন বলছে সংখ্যাটির সাথে 18 যোগ করলে আমাদের সংখ্যাটি কত? 24। এটার সাথে 18 যোগ করলে আমরা দেখি 42 হয়, কিন্তু প্রশ্ন বলছে যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। আচ্ছা, 24-এর অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে 4 নিশ্চয়ই দশকের স্থানে যাবে আর 2 নিশ্চয়ই এককের স্থানে যাবে, তাহলে ফলাফল হচ্ছে 42। নিশ্চয়ই এই শর্তে আমরা বলতে পারি আমাদের সঠিক উত্তর হলো এই ক্ষেত্রে 24। যদি এটা বুঝে থাকেন, আসলে আমরা আরো একটা প্রশ্ন আছে অর্থাৎ 9। এই প্রশ্নটির ভাষা খেয়াল করি। লেখা আছে একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত? খুব কঠিন কথা না, একটু খেয়াল করলেই পারবেন। এমন একটি সংখ্যা আছে, ওই সংখ্যার 3 গুণের সাথে যদি আপনি আবার ওই সংখ্যার দ্বিগুণ পরিমাণটা যোগ করেন তাহলে ফলাফল হবে 90, সংখ্যাটি কত? সামনে অপশন আছে, আমরা অপশন টেস্ট করতে পারি, অথবা একটু চিন্তাশীল হলে আসলে কিছুই লাগে না। 3 গুণের সাথে আরো দ্বিগুণ যোগ, তাহলে আসলে টোটাল কত গুণ? 3 গুণ তার সাথে আরো দ্বিগুণ, তাহলে 3 গুণ আর 2 গুণ নিশ্চয় টোটাল হচ্ছে 5 গুণ। তাহলে এমন একটি সংখ্যা আছে যার 5 গুণ হলো 90। বলেন তো তাহলে আসলে সংখ্যাটি কত? অর্থাৎ কোন সংখ্যার 5 গুণ করলে 90 হয়? নিশ্চয় 5 18 90। দেখেন খেয়াল করলে অপশনে আছে 18, নিশ্চয় সঠিক উত্তরের ক্ষেত্রে 18। সেটা যদি বুঝতে কষ্ট হয় আপনি নিশ্চয় চলে আসবেন অপশন ক উত্তর কিনা। প্রশ্নের ভাষায় সংখ্যাটি যদি ক হয় অর্থাৎ 20 হয়, তার 3 গুণ, 3 দ্বারা গুণ করলে নিশ্চয় 60। আবার বলছি 3 গুণের সাথে যদি আবার দ্বিগুণটাও যোগ করেন তাহলে ওই 20-এর দ্বিগুণ নিশ্চয় 40। আপনাকে দেখা এটা যোগফল হয় 100, কিন্তু প্রশ্ন বলছে 90, নিশ্চয় এটা উত্তর না। এইভাবে যদি আপনি চেক করতে করতে 18-র কাছে আসেন, দেখেন 18 3 গুণ করলে 3 18 54, ওই 18 যদি আবার দ্বিগুণ করেন 18 দুগুণে 36, যোগ করলে পাওয়া যায় 90। আশা করি এই প্রশ্নের সমাধানটিও বুঝেছি। আপনারা যারা এত সময় আমার এই আলোচনাটি দেখেছেন, আপনারা যদি চান অর্থাৎ আপনাদের যদি আগ্রহ থাকে, আমি চেষ্টা করব প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার আগের দিন পর্যন্ত এভাবে গণিতের প্রত্যেকটা অধ্যায় বা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো আছে তার গুরুত্বপূর্ণ কিছু কিছু প্রশ্নের সমাধানটি আপনাদের সামনে নিয়ে হাজির হওয়ার। তো এটার জন্য অবশ্যই আপনাদের আগ্রহটি দরকার, অর্থাৎ যারা আগ্রহ আছে দেখতে চান তারা নিশ্চয়ই ক্লাসটি দেখবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।